13 সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ, উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস। সব শিক্ষার্থীকে আনা হবে টিকার আওতায়। আমরা আমাদের শিক্ষকদেরকে টিকা দিয়েছি, সেকেন্ড ডোজ সহ শিক্ষার্থী যারা হবে ছাত্রছাত্রীদেরকে আমরা টিকা দিয়েছি। 62 আসলো, 63 আসলো, ওরা এখনো বসেই আছে। আমাদের সেশন জট হয়ে যাচ্ছে। মেডিকেলের পড়াশোনাটা আসলে অনলাইন বেসড সম্ভব হয় না সেভাবে, আমরা অনেক কিছু বুঝতে পারছি না অনলাইনে। মেডিকেল সেক্টর যেহেতু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেহেতু লাইভ ক্লাস নেওয়ার খুবই গুরুত্ব বহন করে। পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। WHO এর কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। 2 বিচারককে জবাব দিতে হবে 10 দিনের মধ্যে, তদন্ত কর্মকর্তাকে তলব। বারান্দা ঘেঁষা বিদ্যুতের তারে জড়িয়ে খুলনায় অন্তঃসত্ত্বায় স্ত্রীর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও। সাভারে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার। হুহু করে বাড়ছে নদ নদীর পানি। গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক, দিশেহারা কৃষক। স্বাস্থ্যবিধি মেনে 13 সেপ্টেম্বর খুলছে দেশের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে একসঙ্গে সব বর্ষের ক্লাস হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে বাকি প্রতিষ্ঠানগুলো খোলা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে এই সিদ্ধান্তে উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা, দ্রুত খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর আগে টিকার আওতায় আনতে হবে শিক্ষার্থী ও শিক্ষকদের। এর মধ্যেই সিদ্ধান্ত এসেছে, আগামী 15 অক্টোবরের পর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলো। দেশে করোনা সংক্রমণের হার 32% থেকে বর্তমানে নেমে এসেছে 11%। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত আসে মেডিকেল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার। এতে উৎকণ্ঠা কেটে যাওয়ার কথা বলছেন মেডিকেল শিক্ষার্থীরা। এ মাসের 13 তারিখ থেকে ওনারা ক্লাস শুরু করতে পারবেন। হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে। প্রথম বছর ক্লাস, দ্বিতীয় বছর এবং পঞ্চম বছর। মেডিকেলের পড়াশোনাটা আসলে অনলাইন বেসড সম্ভব হয় না সেভাবে, আমরা অনেক কিছু বুঝতে পারছি না অনলাইনে। প্র্যাকটিক্যাল ক্লাসও হচ্ছে না, যেটা হাতে কলমে আমাদের শিক্ষাটা খুবই জরুরি। অবশ্যই আমাদের এখানে একটা স্বস্তির ব্যাপার আছে। দেশে বর্তমানে 1,22,00,000 টিকা হাতে আছে। চীন থেকে 6 কোটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আসবে আরও 10.5 কোটি টিকা। ভারত থেকে চুক্তিমতো টিকা পাওয়া না গেলে পাওনা টাকা ফেরত চাওয়া হবে বলে জানান মন্ত্রী। ভারতের যে অর্ডার দেওয়া ছিল তার 2,30,00,000 টিকা এখনো আমরা পাইনি, এটা আপনারা জানেন। এখনো আমরা অপেক্ষায় আছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করে আসছে যে আমরা টিকা পাবো। যদি কিনা আমরা এই টিকা না পাই, তাহলে তো অবশ্যই আমাদের টাকা পয়সা ফেরত নিয়ে আসতে হবে। এখন পর্যন্ত 3,000 কোটি টাকার টিকা কেনা হয়েছে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সহকর্মী এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। জুয়েল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আচ্ছা জুয়েল, আমরা প্রতিবেদনটি দেখলাম। আপনার কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে, আসলে স্কুল কলেজ যে মানে শিক্ষা প্রতিষ্ঠান যে খোলার বিষয়ে কথাটা হচ্ছে, এটি আসলে কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে? আমি জানতে চাচ্ছি যে এখন হয়তো মেডিকেল কলেজ খুলছে, এরপরে পর্যায়ক্রমে হয়তো বিশ্ববিদ্যালয় খুলবে, কিন্তু একেবারে কিন্ডারগার্টেন লেভেলের যে স্কুলগুলো রয়েছে সেগুলো কবে নাগাদ খুলতে পারবে এবং সকলের টিকা আসলে কবে নাগাদ নিশ্চিত করা সম্ভব হবে? রিচার্ড, আসলে এই জানতে চাওয়াটাই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে কিন্তু দেশে কোনো লকডাউন নেই, কোনো বিধিনিষেধও নেই, সব কিছুই খোলা আছে, একেবারেই স্বাভাবিক অবস্থার মতো চলছে। যদিও করোনা সংক্রমণ এখনও 10%, 11%-এর বেশি, তারপরও যেহেতু সব কিছুই স্বাভাবিক আছে, সেই ক্ষেত্রে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোই গত 1.5 বছর ধরে কিন্তু টানা বন্ধ আছে। অর্থাৎ একটা দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলেনি।
তাহলে এই বিষয়গুলো মানুষের আপনার মতোই আসলে মানুষের আগ্রহ আছে কবে নাগাদ আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আর যেহেতু এখন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে তাই মানুষের আগ্রহটা অনেক বেশি। আমরা যদি একটু বিষয়টা নিয়ে আলোচনা করি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে কোন কোন বিষয়গুলো সম্পর্কিত, তাহলে কিন্তু এখানে দুটো বিষয় সমন্বয় খুব দরকার। একটা বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানের খোলার আগে সংক্রমণের হারটা কমে আসতে হবে, যেটি আমরা দুটো বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংক্রমণের হারটা সবার আগে কমে আসতে হবে। এরপর যে বিষয়টি দরকার অর্থাৎ যে বিষয়টির সঙ্গে সমন্বয় দরকার সেটি হলো টিকা দেয়া। একদিকে যেমন সংক্রমণের হার কমে আসতে হবে, অন্যদিকে টিকা দেওয়ার হারটা অনেক বেশি বাড়িয়ে নিতে হবে। এই দুটো বিষয় সমন্বয় হলেই কিন্তু আপনি আলোচনা শুরু করে দিতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবেন, এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত এর মধ্যে হয়ে গেছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে সেটিও যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং বন্ধের বিষয়ে যে সিদ্ধান্তগুলো এখন পর্যন্ত এসেছে সেটি হলো মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আজকে এলো, সেটি হলো 13ই অক্টোবরের পরে সেটি খুলে দেওয়া হবে। তবে পর্যায়ক্রমে যেটি বলা হচ্ছে একসঙ্গেই সব শ্রেণীর ক্লাস হয়তো শুরু হবে না। প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম এই 5টা ইয়ারে যেহেতু প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হয়, ব্যবহারিক কাজগুলো মেডিকেলে রোগীদের একদম কাছে গিয়ে কাজ করতে হয়, তাদেরকে আগে ক্লাস করার সুযোগ দেওয়া হবে, ব্যবহারিক কাজের সুযোগ দেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয় যেটি বলা হচ্ছে 15ই অক্টোবর থেকে খুলবে। এই ক্ষেত্রেও কিন্তু শর্ত দেওয়া হয়েছে যেসব বিশ্ববিদ্যালয়গুলো স্ব সিন্ডিকেট তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কোন বিশ্ববিদ্যালয়টি কোন দিন খুলবেন, কবে থেকে খুলবেন, কীভাবে খুলবেন। সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হচ্ছে 15ই সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের 15 তারিখের মধ্যে টিকা দেওয়ার বিষয়টি কতটুকু আপডেট হলো সেটি শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। এরপরে স্কুল কলেজের ক্ষেত্রে যেটি হচ্ছে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, যেটি এসেছে সেটি হলো 11ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এই মাসের 11ই সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। অন্য দুটি বিষয় যেখানে খোলার কথা বলছি সেক্ষেত্রে বন্ধের কথা হচ্ছে স্কুল কলেজ। এখনও এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি। তবে আমরা জানি আজকেও মাননীয় প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন সংসদে, তিনি বলেছেন খুব দ্রুত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে খুলে দেওয়া হয় সে বিষয়ে একটা রিপোর্ট আছে আমাদের হাতে, আমরা দেখে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী আজ সংসদের আলোচনায় বলেছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে খুব দ্রুত খুলে দেওয়া হয়, এবং এই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন বিশ্বের অন্যান্য উন্নত দেশেও টিকার পরিস্থিতি এতটা ভালো নয়, এতটা সমন্বয় করা যায়নি যতটা বাংলাদেশে করা গেছে। সেই প্যাকেজটি আমরা একটু দেখে আসতে চাই। বক্তব্য রাখার জন্য আমি করোনা সংক্রমণের কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাত্র 4 দিনের জন্য শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু হয় বৃহস্পতিবার সকাল 11টায়। কষ্টের ভিতর দিয়ে অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু কমলেও সবাইকে কিন্তু সাবধানে থাকা উচিত। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়। WHO কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে 6 কোটি ডোজ টিকা আমদানিতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন করোনা সংক্রমণ রোধে ও জনগণকে টিকা প্রদানে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। টিকার কোনো সমস্যা নেই, আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা করে যাচ্ছি। আমরা হ্যাঁ জানি অনেকে বক্তব্য অনেক কিছুই বলেন, কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন অন্য দেশের সাথে যদি তুলনা করে, তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। কাজে আমাদের প্রচেষ্টা সবসময় আছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার পর্যায়ক্রমে টিকা সরবরাহ সহ প্রয়োজনীয় সবকিছু করবে বলে জাতীয় সংসদে উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের হাটে আসতো না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক্ষেত্রে বলা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো খোলার ক্ষেত্রে কিছু শর্ত আছে। অর্থাৎ যদি বিশ্ববিদ্যালয়গুলো খুলতে হয় তাহলে দুটো বিষয় সমন্বয় হতে হবে। একটি হলো শতভাগ শিক্ষকের টিকা, যেটি বলা হচ্ছিল যে শতভাগ শিক্ষককে এর আগেই টিকা দিয়ে দেওয়া হবে, এবং এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আছে সেটা হলো যে 90% শিক্ষককে কিন্তু টিকার আওতায় আনা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হলো আবাসিক শিক্ষার্থীদের টিকা, যেটি বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেহেতু দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো মিলে প্রায় 4-5 লাখের বেশি স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে শুধুমাত্র
আবাসিক শিক্ষার্থীদের 1,30,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যদিও এটা আসলে এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না, যেহেতু টিকার কিছুটা ঘাটতি আছে, কিংবা এখন পর্যন্ত শতভাগ আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়নি। তাই এইখানে এক ধরনের সংশয় থেকে যায় যে বেসরকারি কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলতে গেলে শিক্ষার্থীদের টিকা দেওয়া কতটুকু সম্ভব হবে। এরপরে যে বিষয়টি আলোচনা আসে সেটি হলো যে স্কুলটা আসলে কবে খুলবে। কারণ এর আগে আমরা জানি বলা হচ্ছিল যে 5% কমে সংক্রমণ কমে না এলে স্কুল কিন্তু খোলা হবে না, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেকটুকু পাল্টে সরকার তার অবস্থান থেকে সরে এসেছে। অর্থাৎ এখন বলা হচ্ছে যদি 10% কমে সংক্রমণ হয় তখনই কেবলমাত্র স্কুলগুলো খুলে দেওয়া সম্ভব হবে, যেটি আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি কমে আসছে। অর্থাৎ আগে যেখানে 32% ছিল সেটা কিন্তু কমে এখন 10% চলে এসেছে। অর্থাৎ পরিকল্পনা নেওয়া হচ্ছে যখনই 10% কমে আসবে তখনই আসলে স্কুলগুলো খুলে দেওয়া সম্ভব হবে। জুয়েল, এক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই আপনাকে করতে হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে স্কুল খুলতে গেলে অবশ্যই স্কুলের শিশুদেরকে যারা স্কুল গোয়িং, তো তাদের বয়সসীমা হয়তো অনেক ক্ষেত্রেই 10-12 এরকম হতে পারে, তো তাদেরকে কি আসলে টিকা দেওয়া সম্ভব হবে, বা তারা আসলে টিকাটা কতটুকু নিতে পারবে স্বাস্থ্যগতভাবে, এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এই জাতীয় কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, বা কোন শর্ত মেনেই আসলে স্কুলটা খোলা হবে? একেবারে পরিষ্কার অবস্থানটা সেটি হলো যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 18 বছরের কম যাদের বয়স তাদেরকে টিকা দেওয়ার কোনো সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশে নেই। তবে পরিকল্পনা করা হচ্ছে, অর্থাৎ পর্যবেক্ষণ করা হচ্ছে অন্যান্য দেশ, যেসব দেশ শিশুদেরকে টিকার আওতায় আনছে তারা আসলে কোন টিকাটা দিচ্ছে, কোন টিকার আওতায় সেটি আনছে। এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন, যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যে 18 বছরের কম যাদের বয়স তাদের টিকা দিতে হয়, সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা রয়েছে মডার্না এবং ফাইজার। তিনি স্পষ্ট করে দুটো টিকার কথা বলেছেন, যেহেতু অন্যান্য দেশে এই দুটো টিকা শিশুদের দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে, তাই বাংলাদেশেও যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে এই দুটো টিকা দেওয়া হবে। তবে স্কুল খোলার সাথে শুধুমাত্র টিকা নয়, কিন্তু আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা একটি খসড়া করেছে, যে খসড়া তারা বলছে স্কুল যদি খুলতে হয় তবে তার 15 দিন আগে অবশ্যই শিক্ষক কর্মচারীদেরকে খুলে দেওয়া হবে, অর্থাৎ তারা স্কুলে যাওয়া শুরু করবেন। এরপরে স্কুল খুলে দেওয়া হলে অবশ্যই স্কুলের প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধোয়ার একটা ব্যবস্থা রাখা হবে, যাতে যে শিশুরা প্রবেশ করবে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে। এবং একই সঙ্গে বলা হচ্ছে মাস্ক পরতে হবে, অর্থাৎ শিশুরা, আপনি জানেন যে শিশুরা কিন্তু মাস্ক পরতে খুব একটা আগ্রহী নয়, সেক্ষেত্রে কিন্তু ফেস শিল্ড পরা যায় কিনা সেই বিকল্প নিয়েও ভাবা হচ্ছে। একই সঙ্গে স্কুলের প্রবেশপথে তাপমাত্রা মাপা হবে, অর্থাৎ এই তাপমাত্রা মাপার মাধ্যমে তাদেরকে কোনোরকম যদি সন্দেহ পাওয়া যায়, কোথাও যদি তাপমাত্রা বেশি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে আলাদা করে ফেলা হবে। এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা জরুরি নাম্বার থাকবে, যে নাম্বারে অভিভাবকরা যোগাযোগ করতে পারবেন কোনো শিশুর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়। এবং একই সঙ্গে নিরুৎসাহিত করা হবে খেলাধুলার দিকে, অর্থাৎ স্কুল খুললেও শিশুরা একসঙ্গে কোলাহল করে যে খেলাধুলা করবেন সেই বিষয়গুলো নিরুৎসাহিত করা হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রিচার্ড থেকে যায়, সেটা হলো একই সঙ্গে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছি, পাশাপাশি কিন্তু অন্য একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে পরীক্ষাগুলোর ব্যাপারে কি করা হবে। কারণ এর আগে কিন্তু আপনি জানেন গত বছর এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে অটো পাস দেওয়া হয়েছে। এবার কিন্তু সরকার স্পষ্ট করেছেন অটো পাসের কোনো সুযোগ রাখবেন না, এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাস করার পরই একেবারে সংক্ষিপ্ত সিলেবাসে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে পিএসসি পরীক্ষা যেটি আগে হতো সেটা কিন্তু এবার বাতিল করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিকল্প কি হবে? বিকল্প হবে সমাপনী পরীক্ষা, অর্থাৎ যেই স্কুলের শিক্ষার্থী সেই স্কুলে থেকেই তিনি সমাপনী পরীক্ষায় অংশ নেবেন। এভাবেই আসলে টিকা দিয়ে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার। সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় চলে আসে রিচার্ড, সেটি হলো টিকার আসলে দেশে অবস্থাটা এখন কি। যদিও আজকে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে এখন পর্যন্ত হাতে 1,22,00,000 টিকা মজুদ আছে, তারপর আমরা যদি দেখে আসতে চাই সেখানে আমরা দেখব যে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 3,83,50,223 জন। প্রথম ডোজ পেয়েছেন 1,86,76,892 জন, অর্থাৎ অর্ধেকেরও কম মানুষ কিন্তু এখন পর্যন্ত প্রথম ডোজ পাওয়ার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় ডোজ আরও কম পেয়েছেন 82,08,379 জন। যদিও আসার কথা হলো আগামী 3-4 মাসের মধ্যেই কিন্তু দেশে 16.5 কোটি টিকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জুয়েল, আপনি যে পরিসংখ্যানটা আমাদের সামনে উপস্থাপন করলেন তাতে ছোট্ট করে আরেকটা প্রশ্ন অবশ্যই করতে হচ্ছে, যে যেখানে 3 কোটির অধিক মানুষ নিবন্ধন করে অর্ধেকও এখন পর্যন্ত পুরোপুরি দ্বিতীয় ডোজ টিকা পাননি, আপনার তথ্য যেটা বলছে, সেক্ষেত্রে আপনি আসলে আমাদের সকল শিক্ষার্থীকে এত দ্রুত সময়ের মধ্যে
টিকার আওতায় নিয়ে আসবেন, এই টিকা আসলে কতটুকু বাস্তবসম্মত? এটা আসলে যদি পরিকল্পনা করা হয় তাহলে হয়তো সম্ভব। সেক্ষেত্রে আসলে আপনাকে যেটা বলছে সরকার আগে থেকে বলে আসছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা অন্য শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাকে বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করতে হবে যেখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সুযোগ পাবেন টিকা পাওয়ার, এবং তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে দিতে হবে। সেটি যদি দেওয়া হয়, এখন পর্যন্ত হাতে যে পরিমাণ টিকা আছে, কিংবা আমরা জানি যে আগামী 3 মাসের মধ্যে 16.5 কোটি টিকা আসার একটা সম্ভাবনা রয়েছে, সরকার এর মধ্যে কিন্তু নীতিগত প্রস্তাবে অনুমোদন দিয়েছে, চুক্তিও করেছে, সেগুলো যদি দ্রুত চলে আসে তাহলে আসলে সেটা অসম্ভব কিছু নয়। তবে পুরো বিষয়টা নির্ভর করছে সরকার কতটা আন্তরিকতার সঙ্গে বিষয়টাকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে কাজটা করছে। রিচার্ড, অসংখ্য ধন্যবাদ আপনাকে এহসান জুয়েল, চমৎপ্রদ উপস্থাপনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এতগুলো তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আর আমরা আশা করব আপনার সাথে যে শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই এ ধরনের সংকট সমাধান করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। গুলি করা বা সম্মুখ যুদ্ধে অংশ না নিলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন দাবি করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তারা বলেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানেই বিএনপির প্রতিষ্ঠাতার লাশ দাফন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। আওয়ামী লীগের সমালোচনার জবাবে জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিএনপি নেতারা বলেন, গুলি করা বা সম্মুখ যুদ্ধে সরাসরি অংশ না নিলেও অন্য সেনাদের নেতৃত্ব দেন তিনি। জিয়াউর রহমান ছিলেন 2500 সৈনিকের ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার। ব্রিগেড কমান্ডাররা সামনের কাতারে গিয়ে শত্রুর প্রতি গুলি বর্ষণ করে না। জিয়াউর রহমান তার উপরের যে কমান্ডার ইন চিফ কর্নেল জর্জ জুয়া, ব্যাংকস্টন বেঙ্গল রেজিমেন্টের চিফ, তাকে গুলি করে হত্যা করে তারা বলেছিল উই রিভোল্ট। দলের প্রতিষ্ঠাতার লাশ চন্দ্রিমা উদ্যানের সমাধিতেই আছে বলে দাবি করেন জ্যেষ্ঠ নেতারা। চন্দনাইশে পলিটেকনিকের পাশে পাহাড়ে শহীদ জিয়াউর রহমানের লাশ পাওয়া গেছে। ইতিহাস বিকৃত করে কোনো লাভ নেই মন্তব্য করে সভায় বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান তার কাজের মধ্য দিয়েই দেশের মানুষের হৃদয়ে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাজের মধ্য দিয়ে, তার এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি এই দেশের মানুষের কাছে পুরোপুরি প্রতীত হয়ে আছে তার স্মৃতি। বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকার পতনের আন্দোলন জোরদার করার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডের যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চাইলেন উচ্চ আদালত। 10 দিনের মধ্যে 2 বিচারককে জবাব দিতে বলা হয়েছে। মামলার যাবতীয় নথিসহ তলব করা হয়েছে তদন্ত কর্মকর্তাকে। সামগ্রিক রিমান্ড প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন হাইকোর্ট। মাদক মামলায় গ্রেফতারের পর 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। রিমান্ড চাওয়া হয়েছিল 19 দিন। প্রথম দফায় 5 আগস্ট 4 দিনের রিমান্ড হয় তার। 5 দিন পর আবারও তাকে নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে 19 আগস্ট তৃতীয় দফায় পরীকে আবারও নেওয়া হয় 1 দিনের রিমান্ডে। প্রথম দফার রিমান্ড নিয়ে প্রশ্ন না তুললেও দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মনে করেন উচ্চ আদালত। কেন পরের 2 দফায় রিমান্ডে পাঠানো হলো পরীকে, তার ব্যাখ্যা চাওয়া হয় 2 বিচারকের কাছে। উদ্বেগ প্রকাশ করা হয় সামগ্রিক রিমান্ড প্রক্রিয়া নিয়ে। কেন রিমান্ড নিলেন এবং কোন পরিস্থিতিতে নিলেন, কি ব্যাখ্যা, সেইগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে বলেছেন। রিমান্ডের ক্ষেত্রে যে কি আর যে গাইডলাইনগুলো আছে সেইগুলো যাতে যথাযথ অনুসরণ করা হয়। এদিন শুনানিতে পরীর রিমান্ড যৌক্তিক ছিল বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, প্রথম দফায় এলোমেলো তথ্য দেয়ায় পরের 3 দিন রিমান্ডে নেওয়া হয়। সে কারণে মামলার নথিসহ তলব করা হয়েছে তদন্ত কর্মকর্তাকে। পরিমণির কেসে যে তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে 15/9/2021 তারিখে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন, কেস ডকেট সহ। মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করায় রিমান্ড। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে শারীরিক মানসিক নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় এটি এখন আতঙ্কের নাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বারান্দা ঘেঁষা বিদ্যুতের তারে জড়িয়ে খুলনায় মারা গেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। বাঁচাতে গিয়ে প্রাণ হারান স্বামীও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত বাড়ির বারান্দা ঘেঁষে বিদ্যুতের লাইন থাকলেও নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেননি বাড়িওয়ালা।
নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। নাফিজা খান তোয়া, আমার আব্বুর নাম ইমরান আলী খান শাওন, আর আমার মার নাম জান্নাতুল ফেরদাউসি নুধুল্লা, ডাক নাম দোলা। আমি বড় হয়ে আমার মা বাবাকে প্লেনে উঠাবো। স্বপ্ন শুধুই স্বপ্ন থেকে যাবে, এই বাস্তবতা বোঝারও বয়স হয়নি 5 বছরের শিশু নাফিজার। এখনো সে বুঝতে পারেনি পৃথিবীর সবচেয়ে কাছের দুজন মানুষকে হারিয়েছে সে। স্থানীয়রা জানান, খুলনা নগরীর টুটপাড়া এলাকার 3 তলার ভাড়া বাসায় এক মেয়ে নিয়ে থাকতেন শাওন জান্নাতুল দম্পতি। বৃহস্পতিবার সকালে বারান্দায় ফুলের টব রাখতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন অন্তঃসত্ত্বা জান্নাতুল। চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে স্বামী শাওনেরও একই পরিণতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনেরই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শাওনের বউ যখন চিল্লাপাল্লা করছে তখন ওই শাওন গেছে ওর বউরে ছাড়াতে। 3 তলা করছে, কোনো একটা মানে আপনার গ্রিল বা কোনো কিছুই দিইনি। এ ঘটনায় বাড়িওয়ালাকে দুষছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারান্দা ঘেঁষে বিদ্যুতের লাইন চলে গেলেও নিরাপত্তায় কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এর আগেও দুর্ঘটনার অভিযোগ তোলেন এলাকাবাসী। ছোট একটা মেয়ে, এর ভবিষ্যৎ যেন এরা দেখে। বাড়িওয়ালা যদি 5-7 হাজার টাকা খরচ করে একটা সেফটি দেয়, আজকে 2টা জান যাইতো। আগে একটা লোক মারা গেছে, কোনো সেফটি নাই, কিন্তু ইনি কি বুঝে এই ঘর ভাড়াটা দিল? এটা তো আমার ব্যাপার না, এটা তো মনে করেন মানে যেভাবে সরকার যেভাবে করছে সেইভাবেই তো আছে। আমি আমার মতো তো করছি, তাই না? এই দম্পতির একমাত্র সন্তান 5 বছরের শিশু নাফিজার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সাভারে নিজ বাসা থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ভোরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। সাভার থেকে মোজাফফর হোসাইন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে সাভার পৌরসভার রাজাসন এলাকায় ঘরের দরজা খোলা অবস্থায় গৃহবধূ রুমা আক্তারের মরদেহ দেখতে পান বাড়ির ভাড়াটিয়ারা। তারা জানান, সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা কিশোরী মেয়েকে নিয়ে বাড়িটির একটি কক্ষে থাকতেন। 3 দিন আগে মেয়ে তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ায় রুমা একাই ছিলেন বাসায়। লাইট ধরাই দেখতে আসি তো দাঁড়িয়ে বাইরে নেই, নাক মুড়ে পালিশটা আর এই গলা কাটা। আমি আবার বাড়িতে খারাইছি, দরজার পর্দা উঠতে আছে। কালকে রাত্রে 2 দিন পরে কালকে আইছে, ওনার মেয়ে বোনের মেয়ের বাবু হয়েছে তো তাই আইছে। মোবাইল ছিল, মোবাইল হারানো গেছে, মোবাইল নাই। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার মুঠোফোনের সময় সংবাদকে জানান, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ড এখন কি কারণে কে করছে, কিভাবে করছে, কেন করছে, এগুলি আমরা তার এখনই বলতে পারতেছি না, আমরা জানাবো পরে। প্রতিবেশীরা জানান, 3 বছর আগে বাবার বাড়ির সম্পত্তির 10% জমির উপর একটি আধাপাকা বাড়ি নির্মাণ করেন রুমা। সে বাড়িতেই থাকতেন তিনি। সময় সংবাদ, সাভার। 30 সেপ্টেম্বরের পর দেশে ক্লিন ফিট ছাড়া কোনো বিদেশি চ্যানেল চলতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে অ্যাটকো টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন ছাড়া ডিসেম্বর মাস থেকে কোনো কেবল অপারেটর টেলিভিশন চ্যানেল চালাতে পারবেন না। দেশের আকাশ দখল করে আছে বিদেশি চ্যানেল। কোনো কিছুতেই যেন নিয়মের বেড়াজালে বাধা যাচ্ছে না ভিনদেশি এই টিভি চ্যানেলকে। এর আগে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন সহ প্রচার সত্ত্ব বিষয়ে বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও করোনা মহামারীর কারণে তা থমকে যায়। তবে পরিস্থিতি উন্নতির পাশাপাশি সরকার আবারও সচেষ্ট হয়েছে দেশি বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার নিয়মের মধ্যে আনার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন দেশি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো, চ্যানেল ডিস্ট্রিবিউটর, কেবল অপারেটর সংগঠনের প্রতিনিধিরা। সিদ্ধান্ত হয় 30 সেপ্টেম্বরের পর বিদেশি টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার করতে হবে। বারংবার তাগাদা দেওয়া সত্ত্বেও এই সমস্ত চ্যানেল তাদের এন্ড থেকে ক্লিন ফিট করে এখানে পাঠাচ্ছে না। তা আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ঐক্যমতে পৌঁছেছি যে 30 সেপ্টেম্বরের পরে আমাদের দেশে কোনো অবস্থাতেই ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেলকে আমরা চালাতে দিতে পারি না এবং 30 সেপ্টেম্বরের পরে এই ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে। এছাড়া সিদ্ধান্ত হয় আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের সব টেলিভিশন কেবল নেটওয়ার্কে ডিজিটাল করার। কেবল অপারেটরদের মধ্যে শৃঙ্খলা আনতে দেশব্যাপী অভিযান শুরুর ঘোষণা দেন তথ্যমন্ত্রী। মেট্রোপলিটন শহর, সকল বিভাগীয় শহর এবং কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি ও কক্সবাজারকে
আগামী 31শে ডিসেম্বর 2021 তারিখের মধ্যে ডিজিটালাইজ করতে হবে। বাকি পুরো দেশের বিষয়টা আমরা নভেম্বর মাসে আবার বসে আমরা ঠিক করব। ডিটিএস সেবা দেওয়ার জন্য দেশে এখন পর্যন্ত শুধু সরকারিভাবে বিটিভি এবং বেসরকারিভাবে আকাশকে অনুমোদন দেওয়া হলেও নিয়ম ভেঙে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষাকৃত কম জনপ্রিয় পানগাঁও নদীবন্দর ঘিরে সক্রিয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র ভুয়া ঘোষণায় আমদানি করেছে বিদেশি দুধ ও কয়েক লাখ পিস ইজি সিগারেট। গোল্ড কিং ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান আমদানি করেছে এই পণ্য। কন্টেনার জট না থাকলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে রাজধানীর কাছেই বুড়িগঙ্গা তীরের পানগাঁও বন্দর। তবে বন্দর নিয়ে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীরা। গত 26 আগস্ট ছোট জাহাজে অন্যান্য কন্টেনারের সঙ্গে দুবাই থেকে একটি কন্টেনারও আসে এ বন্দরে। তবে পণ্যের ঘোষণা অনুযায়ী কন্টেনারটি সন্দেহজনক মনে হওয়ায় সেটি নিয়ন্ত্রণে নেয় রাজস্ব বিভাগের ইন্টেলিজেন্সি ইউনিট। বুধবার কন্টেনারটি কাস্টম হাউস, শুল্ক গোয়েন্দা ও ইন্টেলিজেন্সি ইউনিটের সমন্বয়ে পরীক্ষা করা হয়। এ সময় খাদ্যপণ্যের ঘোষণা দিলেও কন্টেনারে মিলে খাদ্যপণ্য, নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধের সাথে ইজি ব্র্যান্ডের সিগারেট। খাদ্যদ্রব্য ঘোষণায় একটি চালান এনেছিল, সেগুলো আমরা তবে এটার মধ্যে দুধ এবং সিগারেটের পরিমাণ ছিল। তো দুধ এবং সিগারেটের পরিমাণ আনুমানিক এই 50%-এর মতো হবে। দুবাই থেকে নিয়ে আসা এই পণ্য খালাসের জন্য মধ্যস্থতাকারী হিসেবে ছিল C&F প্রতিষ্ঠান EH ট্রেডার্স। স্বত্বাধিকারী এমদাদ হোসেনের মুঠোফোনে কয়েকবার কল দিয়েও সাড়া মেলেনি। অন্যদিকে আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা রাজধানী 216 নং বংশাল দেয়া হলেও সেখানে গিয়ে পাওয়া যায়নি কোনো অস্তিত্ব। তবে কাস্টম জানায় অবৈধ পণ্য নিয়ে আসায় উভয় পক্ষকেই শাস্তির আওতায় আনা হবে। রিপোর্ট পাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং দেশের বিদ্যমান আইনকানুন অনুযায়ী তাদেরকে প্রযোজ্য ক্ষেত্রে কারণ দর্শানোটির জারি এবং অন্যান্য প্রয়োজনীয় আইনকানুন যেটা আছে প্রতিটাই প্রপারলি ফলো আপ করে ব্যবস্থা নেওয়া হবে। 40 ফুট লম্বা কন্টেনারের অর্ধেকে 3000 কেজি গুঁড়া দুধ আর বাকি 20 ফুটে কয়েক লাখ পিস সিগারেট নিয়ে আসা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যমুনা ধলেশ্বরীর পানি বেড়ে প্লাবিত হয়েছে টাঙ্গাইল, গাইবান্ধা ও সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল। দুর্ভোগে দিন পার করছেন লাখ লাখ মানুষ। রয়েছে পর্যাপ্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হুহু করে লোকালয়ে ঢুকছে পানি, সড়ক ছাপিয়ে তলিয়ে গেছে ঘরবাড়িও। প্রবল স্রোতে শুধু ঘরবাড়িই নয়, ভেসে গেছে মানুষের স্বপ্ন। করোনার মধ্যেই আবার বন্যা নিঃস্ব করে দিয়েছে বানভাসীদের। টাঙ্গাইল সদর সহ 6টি উপজেলার বেশ কয়েকটি এলাকায় থই থই করছে পানি। দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডুবে আছে ঘরবাড়ি আর ফসলি জমি। হাঁটু আর কোমর পানিতে অসহায় দিন কাটছে তাদের। এ অবস্থায় ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। রাস্তাঘাটে পানি উঠে গেছে, কামাই কাজই বন্ধ, বাড়িতে পানি উঠছে, শহরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। লোক আছে, আমরা যাইতে পারি না, ঘরে থেকে কোনো বাইরে হতে পারি না। খাওয়া দাওয়া খুব অসুবিধা, রাস্তাঘাটে খুব অসুবিধা। যমুনার উপচে পড়া পানিতে দিশেহারা বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনুট উপজেলাবাসী। ঘরবাড়ি নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছেন অনেকে। ভোগান্তির যেন শেষ নেই বানভাসীদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এসব উপজেলার 90,000 হেক্টর জমির মাসকালাই এবং রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। 7-8 দিন হলে বাদের উপরে আছি, মনে হয় কামাই করে গেলে ফেরত ভাত যায়, না হলে অভ্যাস থাকি। খুব খারাপ অবস্থায় আছে আমাদের বাড়িতে, পানি, রাস্তার মধ্যে বেড়াই। এছাড়া কুড়িগ্রাম ও সিরাজগঞ্জেও বন্যার পানিতে কোণঠাসা মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে তারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতের জন্য নৌকায় একমাত্র ভরসা এখন তাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন পাইলট ক্যাপ্টেন নওশাদ। মাঝ আকাশে অসুস্থ হয়ে 124 যাত্রীর প্রাণ বাঁচালেও নিজে চলে গেলেন পৃথিবী ছেড়ে। সকাল 9টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার মরদেহ ভারত থেকে দেশে নিয়ে আসা হয়। শেষবারের মতো দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটে এক অকুতভয় সৈনিকের। বাহন নিজেরই প্রিয় বিমান, যেখানে চালকের আসনে কেটেছে 19টি বছর। তবে আজ চালক অন্য কেউ, অন্য কোনো সহকর্মী। সুদক্ষ বৈমানিক নওশাদ নিথর দেহে কফিনবন্দি। ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বৃহস্পতিবার সকাল 9টা 10 মিনিটের দিকে।
দীর্ঘদিনের সহযোদ্ধা বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। এরপর ধীরে ধীরে বের করে আনা হয় ক্যাপ্টেন নওশাদের কফিন। এ সময় মাথা থেকে হ্যাট নামিয়ে শ্রদ্ধা জানান ক্যাপ্টেনরা। সংকটকালীন মুহূর্তে উনার দক্ষতা দিয়ে উনি অনেক যাত্রীর প্রাণে রক্ষা করার ব্যাপারে চেষ্টা করেছেন। ওনার মৃত্যুতে বিমান পরিবারের, বিশেষত পাইলট পরিবারের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সহকর্মীর অকাল মৃত্যুতে আবেগাপ্লুত সহকর্মীরা বলেন, বাংলাদেশ বিমানে নওশাদের অবদান অপূরণীয়। আমরা অবশ্যই তাকে মিস করব, বিমানও মিস করবে তাকে। ট্রেনিং রেকর্ড, ট্র্যাক রেকর্ড, অল আর এক্সেলেন্ট। দেশ শুধু একজন পাইলট হারায় নাই, দেশ একজন ভালো মানুষকে আজকে হারায়। অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন নওশাদের উত্তরার বাড়িতে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মরদেহ বিমানের বলাকা কার্যালয়ে বাদ জোহর জানাজা শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে। গত 27 আগস্ট ফ্লাইট পরিচালনাকালে মাঝ আকাশে ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়লে জরুরি অবতরণ করা হয় ভারতের নাগপুরে। সেখানকার কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 30 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। কাল দ্বিতীয় টি-20তে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। কিউইদের বিপক্ষে জয়রথ ধরে রাখার মিশনে মাত্র একদিন বিরতি থাকায় বিশ্রামেই ছিল দুদল। সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটের দাপুটে জয়ের পর আভাস মিলেছে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার। এ ম্যাচেও দেখা মিলতে পারে স্পিনিং উইকেটের। বোলাররা প্রত্যাশা মেটাতে পারলেও ওপেনিং জুটি হয়েছে ব্যর্থ। পরের ম্যাচে নাইম ও লিটনের কাছে দারুণ শুরুর আশা অধিনায়ক মাহমুদুল্লাহর। অন্যদিকে টি-20তে সর্বনিম্ন স্কোরে অল আউটের পর অস্বস্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 13 সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ। উৎকণ্ঠা কেটে ক্লাসে ফেরার উচ্ছ্বাস। পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। হুহু করে বাড়ছে নদ নদীর পানি। গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। দিশেহারা কৃষক। এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।